আসসালামু আলাইকুম। আমার লেখা একটা উপন্যাস, এর নাম হলো দাগ। এই দাগ হৃদয়ের, এই দাগ সমাজের। এই উপন্যাসটি মূলত আমাদের সমাজের বাল্যবিবাহ, বহুবিবাহ, নারী নির্যাতন এসবের শিকার একটি মেয়ের মাথা উঁচু করে দাঁড়ানোর গল্প। এই গল্পটার পিছনের গল্পটা আপনাদেরকে আমি বলবো। এই গল্পটা লেখার আগে আমি কিভাবে লিখলাম সে বিষয়ে আপনাদের বলবো। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি সরকারি চাকরি করি। চাকরির প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আমার পোস্টিং হয়। আমার যখন পোস্টিং ছিল নওগাঁ জেলার ধামরাট উপজেলায়, তখন সেই উপন্যাসটি লেখা। অনেকেই ধামরাটের জানতো যে আমি লেখালেখি করি। তো ঠিক একইভাবে আমার পরিচিত এক দোকানদার একদিন ডেকে বলল যে এরকম আপনি যে বই পুস্তক লিখেন এগুলা আমি পড়ছি এবং আমাদের এলাকার আরও দু চারজন পড়ছে। তো তাদের মধ্যে থেকে একটা মেয়ে তার জীবন কাহিনীটা বলতে চায়, যেন আপনি সেটা লিখেন, এবং আপনি যদি লিখেন তাহলে সেই লেখাটা অত্যন্ত আর মানুষের হৃদয়গ্রাহী হবে, মানুষের হৃদয় ছুঁয়ে যাবে এবং সমাজে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। যাই হোক, আমি বললাম যে ঠিক আছে, আমি একে শুনি। গল্পটা যদি শুনে লেখার মতন হয় তাহলে আমি অবশ্যই লিখব। তারপর আমার শুরু হলো সেই গল্পটা শোনা। দিনের পর দিন সেই মেয়েটি আমাকে তার জীবন কাহিনী বলল। বলার পরে আমি মাথায় একটা গল্প লেখার প্লট আবিষ্কার করলাম। তো এই হলো গল্প লেখার ঈশ্বরের গল্প। যাই হোক, তার জীবন কাহিনী যেটুকু না বললেই নয়। সে যখন হাই স্কুলে পড়তো, ক্লাস 10-এ, তখন তার সঙ্গে এক ছেলের হৃদয়ঘটিত সম্পর্ক ছিল। যাই হোক, বরাবরই আমাদের সমাজ ব্যবস্থায় যা হয় যে আমাদের দেশের অভিভাবকরা মেয়েদের কি বলে প্রতিষ্ঠিত পরিবারে বিয়ে দিতেই বেশি পছন্দ করে, আর্থিক দিকটাকেই বেশি লক্ষ্য করে, যেন তার মেয়েটা অন্তত মোটা ভাত মোটা কাপড় পায়। তো সেই হিসাবে যে ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল, সেই ছেলে অত্যন্ত দুর্বল গরিব মানুষের ছেলে ছিল। সেই জন্য তার বাবা তাকে বিয়ে দেয় আরেকটা ছেলের সঙ্গে। যাই হোক, সেই ছেলেটার বিয়ের সময় শোনা যেত যে সে চৌধুরী বংশের ছেলে, অনেক সচ্ছল পরিবারের ছেলে। তাদের পরিবারে যদি বিয়ে হয় তাহলে মেয়েটা অন্তত সুখে শান্তিতে থাকবে। কিন্তু ঘটনা ঘটলো উল্টোটা। আসলে চৌধুরী বংশের ছেলে ঠিকই, কিন্তু সেই ছেলের চৌধুরীর নাম ছাড়া আর বাকি কিছু নাই। অর্থবিত্তে সবকিছুই তারা হারিয়ে ফেলেছে। তো সেই ছেলের সঙ্গে কথা ছিল যে তাকে একটা মোটরসাইকেল যৌতুক দিবে এবং কিছু টাকার কথা ছিল। তো সেগুলো নেওয়ার পরও দিনের পর দিন যে মেয়েটা মায়া, তার উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন চলছিল। তো এখন ততদিনে মেয়েটির বাবা মারা গেছে, মায়ের বাবা মারা গেছে, তার বাবা আরেকটা বিয়ে করেছে। এখন তার সৎ মার সংসার, সে বাবার কাছে যায় টাকার জন্য, কিন্তু সৎ মা তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কারণ সৎ মা হওয়ার পরে তার আবার বাচ্চা হয়েছে, তার আবার ভবিষ্যৎ চিন্তা হয়েছে। এইসব দুই পক্ষের অত্যাচারে মেয়েটি একসময় নিজের শাড়িতে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সেখান থেকে মেয়েটি বেঁচে যায়। বেঁচে যাওয়ার পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ বার্নউডে ভর্তি করা হয়। সেখানে তাকে একটা এনজিও সাপোর্ট দিয়ে, যে এনজিওর যে প্রধান তার নাম ছিল আশা। আশা তাকে সাপোর্ট দিয়ে, সাপোর্ট দেওয়ার পর সেখান থেকে তাকে সুস্থ করে তুলে তাকে ঢাকায় তাকে প্রতিষ্ঠিত করার জন্য তাকে কম্পিউটার ট্রেনিং দেওয়ায় এবং তাকে আরও উচ্চশিক্ষিত করে তোলে। এই করে তোলার পর তারা এফিডেভিট করে নাম পরিবর্তন করে। তো সেই নাম, নতুন নাম তার উর্মি। যাই হোক, উর্মি বিভিন্ন দপ্তর পরীক্ষা দিতে যায়, চাকরির ইন্টারভিউ দিতে চায়। সেই ইন্টারভিউ দিতে গিয়ে একদিন মুখোমুখি হয়ে তার সেই ধামরাট স্কুলের যখন তার ছাত্র ক্লাস ফ্রেন্ড ছিল সেই শুভ্র চাকরির ইন্টারভিউ দিতে গেছে। কিন্তু মায়া যখন নাম চেঞ্জ করছে এবং তার যখন দুমড়ে মুচড়ে মুখ যখন সে
বরকায় ঢাকছে, তখন এই শুভ্র বারবার মনে হচ্ছিল যে কণ্ঠস্বরটা তার মায়ের মতোই মনে হচ্ছে, কিন্তু মুখ দেখার কোনো সুযোগ ছিল না। তো যাই হোক, দিনের পর দিন শুভ্র তাকে খুঁজে বের করার চেষ্টা করে যে মায়াকে সেও এক সময় মনে মনে ভালোবাসতো ছাত্র জীবনে। পরবর্তীতে দুইজন আলাদা হয়ে যায়। দীর্ঘদিন পরে যখন আবার দেখা হয়, তখন তার ইচ্ছা যে এই মেয়েটার কণ্ঠস্বর ঠিক মায়ার মতোই মনে হচ্ছে, যদি সে সত্যি সত্যি মায়া হয় তাহলে আমি তাকে বিয়ে করব। তো যাই হোক, শুভ্রর উপরে পারিবারিক চাপ যে তাকে বিয়ে দিবে, বিয়ে করবে, তার জন্য মেয়ে দেখা হচ্ছে। আবার শুভ্রর চিন্তা হইল যে সে তার পাশে যে মেয়েটি কম্পিউটারে কাজ করছে, সে যদি সত্যি সত্যি মায়া হয় তাহলে সে মায়াকে বিয়ে করবে। এভাবে দিনের পর দিন চলার পর একদিন শুভ্র বলেই ফেলে যে তুমি এটা নিয়ে লুকোচুরি করো না, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু উর্মি, আগের যে মায়া, সে বলল যে ঠিক আছে, তাহলে তোমাকে আমি একদিন কথা বলি, তোমার সঙ্গে কথা বসে, তারপর তোমাকে আমি জানাবো, তুমি সিদ্ধান্ত নিবা যে তুমি আমাকে বিয়ে করবা কিনা। বাস চললো, দুজনের সিদ্ধান্ত হইলো যে একদিন তারা দুজনে বেড়াতে যাবে, সেখানে দুজনে গল্প করবে এবং তাদের পরস্পরের সিদ্ধান্ত নেবে। যাই হোক, দুজনে যাওয়ার পর অনেক গল্প করার পরে উর্মি বা আগের মায়া, সে তার নাক ঢাকা যে বরকা ছিল সেই বরকার পর্দা খুলে ফেলে বলে যে তুমি যে মায়াকে দেখছিলা সে মায়া অনেক আগে মরে গেছে, এখন যাকে দেখতেছ সে উর্মি। মুখ দুমড়ে মুছল। এখন তুমি যদি সেই মায়াকে বিয়ে করতে চাও তাহলে মায়া সে নাই, তার বর্তমান অবস্থা এই। আমার মুখে যে তুমি দাগ দেখতেছ এটা সমাজের দাগ, এটা আমার হৃদয়ের দাগ। এরপর তুমি তোমার সিদ্ধান্ত নিবা। যাই হোক, এই উপন্যাসে সেই সিদ্ধান্তটি দেওয়া হয়নি, সেই সিদ্ধান্তটি পাঠকের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। কারণ যদি এই উপন্যাসে আমি পাঠকের হাতে আমার সিদ্ধান্ত দিয়ে দিতাম, তাহলে উর্মিকে যেহেতু বা মায়াকে যেহেতু শুভ্র ভালোবাসতো, যদি সে বিয়ে করে ফেলে তাহলে এটা অনেকে অস্বাভাবিক মনে করতো যে মুখ দুমড়ে মুচড়ে যাওয়ার পর সে বিয়ে নাও করতে পারতো। এতটা তার ভালোবাসা হয়তো উদার ছিল না। আবার যদি বিয়ে না করতো তাহলে অনেকে মনে করবে যে এত ভালোবাসা, আর যখন মুখ খুলে দেখলো যে মুখ বরকা ঢাকা মুখ, দুমড়ে মুচড়ে যাওয়া, তখন তো সে বিয়ে করলো না। তাহলে শুভ্রের প্রেমের প্রতি সবাই কটাক্ষ করত। যাই হোক বন্ধুগণ, আমি বললাম আপনাদেরকে এই দাগ উপন্যাস লেখার গল্পের পিছনের গল্প, এর মিলনাত্মক না বিয়োগাত্মক এটা আপনারাই বিবেচনা করবেন। এই ছিল আমার আজকের বই আলোচনা। আবার দেখা হবে অন্য কোনো বই নিয়ে, অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।